যে বিএনপি ঠেকাও প্রবণতা আপনি বলছেন, আর বিএনপি তার নেতাকর্মীদের ঠেকানোর যে প্রবণতা, মানে বিএনপি নিজের প্রবণতা, সেটা নিয়েও আরেকটু শুনতে চাইবো। আমরা ব্যবস্থা দেখছি, কিন্তু তারপরেও ঘটনাগুলো একের পর এক ঘটছেই। আমি ডাক্তার আব্দুল নূর স্যার আপনার কাছে ওই সেই প্রশ্নটাই, বিএনপির দায় দায়িত্ব কতটা এখানে, আর বিএনপির ভোটের উপরে কেমন প্রভাব পড়বে। একটা স্ট্যাটাসের কথা বলছিলাম, সাথে সাথে অন্যান্য বিভিন্ন দল কিন্তু এই বিষয়টি নিয়ে প্রচারণাও করছে যে বিএনপিকে ভোট দেওয়ার আগে এই বিষয়গুলো ভেবে দেখা দরকার। তাদের মোড়ে মোড়ে, যেমন আমি হাসনাত আবদুল্লাহর একটা, তিনি বলছিলেন দেখলাম যে মোড়ে মোড়ে প্রজেক্টর লাগিয়ে ভিডিও দেখাতে, যে পরবর্তী বাংলাদেশ কোন চাঁদাবাজদের হাতে তুলে দেবেন। কি মনে হয় আসলে ভোটের উপরে, বিএনপির ভোটের উপরে, যেহেতু স্ট্যাটিস্টিক্স বলছে সবগুলো যে সামনে নির্বাচনে ক্ষমতায় যাবে বিএনপি, এর উপরেই কোনো প্রভাব পড়ছে? প্রথমেই হচ্ছে যে সামনে নির্বাচনে ক্ষমতা যাবে বিএনপি যারা বলেন, আমি তাদেরকে বলবো যে তারা কি এলেম দ্বারা ভাগ্য গণনা করেন? ভোট হবে, ভোট হলে পরে বোঝা যাবে কে ওই ক্ষমতায় যে যাবেন বা পরিসংখ্যান, যাবেন। তা মানে জরিপ পরিসংখ্যান তো করে যে। পরিসংখ্যানই। হুম। পরিসংখ্যান জরিপ এগুলো তো জরিপ এবং পরিসংখ্যান সেই জায়গাতেই থাকে। পরিসংখ্যান দিয়ে কিন্তু কখনো প্রকৃত ভোটের চিত্রকে পুরোপুরি তুলে ধরা যায় না। পরিসংখ্যানে এরর থাকে, পরিসংখ্যানে কারা অংশ নিয়েছে, এরকম নানান বিষয় আছে। পরিসংখ্যান মানেই যে একটা ধ্রুব সত্য, ব্যাপারটা সেরকম না। কিন্তু আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো দেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কোথাও বিএনপি এই কাজগুলি করছে, কোথাও এলাকার স্ট্রিট গ্যাং এগুলি করছে, কোথাও আমরা দেখেছি জামাত ইসলামের সদস্যরাও করছেন। আমরা দেখেছি ছাত্র আহ, আছেন, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছিল। এই ঘটনা মুক্তকাসী। তো শুরু হয়েছে এখন না, অনেক অনেক আগে থেকে। অল্প অল্প করে হতে হতে বাড়ছে এবং বেড়েই চলেছে। এবং সেই জায়গাতে আমি মনে করি যে সরকারের যেমন দায় আছে, রাজনৈতিক দলগুলিকেও এখন দায় নিতে হবে। এই জন্য যে রাজনৈতিক দল শুধুমাত্র বহিষ্কার করেই থেমে যাচ্ছে, কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে দেশে হাজার হাজার মামলা হয়েছে, যে মামলার বাদী রাজনৈতিক দলের সদস্যরা। তারা অন্য দলের সদস্যদের নামে মামলা করতে পারছেন। অজ্ঞাতনামা শহীদ, যার সাথে তার ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, তার হত্যাকাণ্ডের জন্য টাকা দিয়েছে এই অভিযোগ করে মামলা করতে পারছেন, যে অর্থ সহায়তা দিয়েছে। তাহলে নিজের দলের যে লোককে তারা বহিষ্কার করছেন, সে একই দলের লোকের নামে নিজেরাই মামলা করে দিচ্ছেন না কেন? আমি মনে করি যে এটা চর্চা নতুন ভাবে শুরু করা উচিত। যে আপনি যদি বোঝেন যে আপনার দলের কোনো সদস্য সত্যি সত্যি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আপনি বাদী হয়ে মামলা করেন। যেরকম শত শত মামলা হয়েছে, যে মামলায় আহ আত্মীয় মামলা করে নাই, অথবা আত্মীয়কে নিয়ে এসে তার পিছনে রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে মামলা করিয়েছে। যাই হোক, এটা অনেক লম্বা কথা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে শুধু বহিষ্কার আসলে কোনো আহ কার্যক্রম না, যে কার্যক্রমের মাধ্যমে এই ধরনের চাঁদাবাজদেরকে বা হত্যাকারীদেরকে আহ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়। বহিষ্কার অবশ্যই একটা ভালো বিষয়, যে দল তাকে সমর্থন দিচ্ছে না এটা বলে দিল। কিন্তু যখন সে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তখন সে দলের মধ্যে ছিল। তার মানে দলের জোর খাটিয়েই সে হত্যাকাণ্ডটা করেছে। দলে আছে বলে কেউ তাকে ধরে নাই, হুম। দলের নেতা বলে তার ভয়ে লোকে দূরে দাঁড়িয়ে থেকেছে, হুম। অথবা তাকে সবাই চিনে ওই এলাকা দিয়ে, সে একজন দলীয় লোক। সেই কারণে তারা যতক্ষণ পর্যন্ত দল তাকে বহিষ্কার করছেন না, ততক্ষণ তাকে ধরার সাহস করছে না। এখন দেখেন পুরো বাংলাদেশে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটার জন্য কিন্তু আমি রাজনৈতিক দলকে অবশ্য দায় দিব না। রাজনৈতিক দলের মধ্যে লুকিয়ে থাকা প্রচুর মানুষ থাকতে পারে, যারা এই ধরনের গুন্ডা পান্ডা, যারা চাঁদাবাজি করার জন্য, লুটতরাজ করার জন্য রাজনৈতিক দলে যোগ দেয়। আমরা আওয়ামী লীগকে দেখেছি তো, সেখানে প্রচুর চাঁদাবাজ লুটতরাজকারী যোগ দিয়েছিল, এবং দিয়ে তারা এত আশকারা পেয়েছিল যে তারা ব্যাংক লুট করছিল। মানে সাধারণ মানুষকে বাদ দিয়ে তারা একেবারে প্রতিষ্ঠানে ঢুকে পড়েছিল। তো সেটা তো আমরা দেখেছি। তার মানে লুটতরাজ শুরু হয়েছিল অনেকদিন আগে থেকে। কিন্তু এই সরকার আসার পরে যেটি ঘটেছে, সেটি হচ্ছে রাস্তার উপরে যে কোনো কারণে লোকজনকে ধরে কোনো কারণ ছাড়া, অথবা পারস্পরিক বিবাদের কারণে, অথবা যে কোনো ধরনের ডিসপিউটের কারণে, বিসম্বাদের কারণে একজন একজনকে হত্যা করছেন। এবং দেখেন আমাদের নৈতিকতা এবং আমাদের জনগণের আদর্শিক অবস্থান এমন জায়গায় গিয়েছে যে একজন মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, কেউ বাধা দিচ্ছে না, কিন্তু শত শত মোবাইল ফোন দিয়ে সেটা ভিডিও করা হচ্ছে। হুম। এই যে ভিডিও করার বিষয়টা, এটাও কিন্তু একটা সামাজিক অসুস্থতা। আপনি চিন্তা করেন, এখানে যত লোকের হাতে মোবাইল ছিল, অতগুলি লোক যদি একটা ছোট্ট করে ঢিলও মারতো, তাহলেও কিন্তু এই লোকটা বেঁচে যায়। কিন্তু তারা সেইটা না করে তারা মোবাইল হাতে ছবি তোলাতে ব্যস্ত ছিলেন। এবং এই বিষয়গুলিকে আমরা দেখছি যে এমনকি পত্র পত্রিকা থেকে শুরু করে সকলে উৎসাহ দেয়। তাদের নিজেদের সংবাদদাতা থাকে না, ওইখানে যারা ভিডিও করে তাদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে তারা দেখা যায় সেটা প্রকাশ করে নেবে। এটাকে নাম দিয়েছেন সিটিজেন জার্নালিজম। সিটিজেন জার্নালিজম যদি থাকে, তাহলে সিটিজেন ইউনিটি কোথায়, যে ইউনিটির মাধ্যমে আমরা এই অপরাধগুলিকে প্রতিহত করব? ফলে এটা অনেক জটিল হয়ে গিয়েছে আমার উত্তরটা। কারণ এই পুরো ব্যাপারটাকে জটিল বানানোর জন্য আমি মনে করি
যে এই সরকারের আহ অধিকাংশ দায় নিতে হবে, কেননা এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন তিনি মব নিয়ন্ত্রণ করবেন, তিনি করেন নাই। এই সরকার একাধিকবার বলেছেন যে তারা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করবেন, তারা সেটা করেন নাই। এবং তারা যত সহজে আবুল বারাকাতকে গ্রেপ্তার করতে পারেন, তত সহজে তারা মবের লোকজনকে গ্রেপ্তার অথবা তাদেরকে শাস্তি নিশ্চিত করতে পারেন না। একজন আবুল বারাকাত পালিয়ে এখন যেত কোনটা আগে। মব কোনটা প্রেশার গ্রুপ বা এই বিষয়গুলো তো আইন শৃঙ্খলা বাহিনীর বুঝতে সমস্যা হয় কিনা। কোনটা মব কোনটা প্রেশার গ্রুপ এটা আইন শৃঙ্খলা বাহিনী জানে। এই যে আশকারাটা দেওয়া হয়েছে যে মব না এটা প্রেশার গ্রুপ, এই আশকারাটা যিনি দিয়েছেন তাকে বরং আমি মনে করি যে জিজ্ঞাসা করা উচিত যে এই আশকারাটা তিনি কেন দিলেন, কি কারণে তিনি বললেন যে উনি এটাকে মব বলবেন না, উনি এটাকে প্রেশার গ্রুপ বলবেন। যে হত্যাকাণ্ডের ছবি আমরা দেখেছি এই এই যে মিটফোর্ডে, সেই সেই মিটফোর্ডের সেই সামনে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডকে কি উনি মনে করেন এটা প্রেশার গ্রুপ? কিংবা আমরা যে আরো কয়েকটি জায়গায় এই ধরনের অবস্থা দেখেছি, মসজিদের ইমামকে যে একজন গিয়ে আহত করেছেন, এইটা কি প্রেশার গ্রুপ? কিংবা আমরা আরো দেখতে পেয়েছি যে একাধিক জায়গাতে আগের মতো রক কাটা হয়েছে, এটা কি প্রেশার গ্রুপ? তাহলে এই যে কাজগুলি হচ্ছে এগুলো তো অপরাধ এবং সরাসরি অপরাধ। যে অপরাধের জন্য আওয়ামী লীগকে আপনারা দায়ী করবেন, যে অপরাধের জন্য আপনারা বিএনপি কে দায়ী করবেন, সে একই অপরাধের জন্য রাস্তায় 10, 20, 50টা লোককে আপনারা দায়ী করবেন না কেন? তারাও তো একই অপরাধী করছে। এবং আপনি লক্ষ্য করে দেখেন, বারবার তুলে আনে বিশ্বজিতের হত্যাকাণ্ডের কথা। বিশ্বজিতের হত্যাকাণ্ড অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত গর্হিত একটা কাজ হয়েছিল, এবং সেটা যে বিচার হয়েছিল সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু ওই একই ঘটনা যদি এখনো ঘটতে দেন, তাহলে আপনারা আসেন কি করতে? জি। আপনারা তো জি। এসেছিলেন এই কথা বলে যে বন্দোবস্ত দিবেন, নতুন আইন হুম। কানুন সংস্কার করবেন, এমন বাংলাদেশ দিবেন যে বাংলাদেশ কেউ দেখে নাই। এই বাংলাদেশের নাম দিয়েছেন এরশাদের মতো করে নতুন বাংলাদেশ। এইখানে লোকজন যাদেরকে এনেছেন তাদেরকে আমরা আগে সরকার পরিচালনা করতে দেখি নাই। আপনারা বলেছেন এরা একেবারে ফেরেশতার মতো, এরা দারুণ লোক, এদের কোনো ব্যাকলগ নাই, এদের কোনো পুরনো বোঝা নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, এবং সেই অদ্ভুত কথার দায় জনগণকে মেটাতে হচ্ছে। আজকে ঢাকা শহর না, শুধু সারা বাংলাদেশের ছিনতাইয়ের পরিমাণ যেই পরিমাণে বেড়েছে, এটাকে তারা একনলেজ পর্যন্ত করছেন না, তারা বলছেন না। তারা এক ধরনের ডিনায়ালের মধ্যে আছেন। তারা বারবার সংখ্যা এনে প্রমাণ করার চেষ্টা করছেন যে খুব বেশি বাড়ে নাই। প্রথম 2 মাস তো আসলে আইন শৃঙ্খলা ছিল না। প্রথম 2 মাস না শুধু, এখনো যে আইন শৃঙ্খলা নেই এর কারণ কি? কথায় কথায় তারা জি। পুলিশকে গালিগালাজ আপনি করেন। একটু ডক্টর আব্দুল নূর তুষার, এরপরে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করে রাখি যে 15 বছরের জঞ্জালের একটা মানে অজুহাত বলি বা কারণ, সেটি সরকার এবং পুলিশের পক্ষেও দেখানো হচ্ছে যে 15 বছরের জঞ্জাল আছে বলে এত কিছু করানো যাচ্ছে না। এটার একটা দায় কতটা বা এটার কারণ কতটা এক? আর এই যে পুলিশের এই কনফিউশন যে কোনটা মব কোনটা প্রেশার গ্রুপ, যেটা আমি আসলে প্রশ্ন করছিলাম, বা এটা পুলিশ ধরতে গেলে আবার সফট আওয়ামী লীগার হয়ে যাবে কিনা, এই বিষয়টা পুলিশকে কতটা ভাবাচ্ছে বা পুলিশকে ভাবতে হচ্ছে কিনা, সেই প্রশ্নটা আপনার কাছে রইলো, আপনি একটু বলবেন পরে। আমি জনাব শামসুজ্জামান তো আবারও সেই আপনার কাছে প্রথম যে প্রশ্নটা ছিল, আপনাদের ভোটের উপরে আসলে কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? আমি এই প্রশ্নটা দিয়েই শুরু করেছিলাম। নাকি কোনো প্রভাব পড়বে না, জনাব দুদু?